আমরা পরম করুণাময় সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নামে আমাদের আজকের ২০১৮ সালে ৪৭ নং যে সড়ক পরিবহন আইন আছে, যে আইনে ১৪টা অধ্যায়, ১২৬টা ধারা রয়েছে। যেই ধারার বলে আমাদের যারা এটিএসআই ক্যান্ডিডেট আছেন এবং টিএসআই ক্যান্ডিডেট আছেন তাদেরকে এই পদোন্নতি স্বর্ণ শিখরে যেতে এই সড়ক পরিবহন আইন এবং বিধিমালাটা খুব বেশি সহযোগিতা করবে। এই জন্য আমরা বাংলাদেশ পুলিশের প্রথম ট্রিক্স ভিত্তিক পদোন্নতির অনলাইন প্ল্যাটফর্মে ট্রিক্সের মাধ্যমে পুরো আইনটাকে আমরা কাভার করব এবং একেবারে বিচক্ষণতার সহিত এক্সপার্ট হব। আমাদের এক্সপার্ট হওয়া খুবই জরুরি এই আইনে। তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাসের মূল বিষয়বস্তু। আমরা ইতোমধ্যে আমাদের ক্লাসের বিষয়বস্তু নির্ধারণ করেছি। সড়ক পরিবহন আইনের প্রথম যে ৩টা অধ্যায়, এখানে ১ থেকে ১৬ ধারার বিষয়বস্তু আলোচনা করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। ইতোপূর্বে আপনাদের ২টা ক্লাস আমি নিয়েছিলাম সড়ক পরিবহন আইনের উপর, বেসিক ফাউন্ডেশন। ওখানে আমি আপনাদেরকে শিখিয়েছি ২০১৮ সালের ৪৭ নং সড়ক পরিবহন আইন। এই আইনের ১৪টা অধ্যায়, ১২৬টা ধারা রয়েছে। প্রথম অধ্যায় ১ থেকে ৩ ধারা প্রারম্ভিক বিষয়সমূহ, সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন, এই বিষয়গুলো নিয়ে কথা বলছে। ২ ধারা হচ্ছে মূলত সংজ্ঞা, টিকা, পার্থক্য। এখান থেকে বরাবরই যারা এটিএসআই পরীক্ষার্থী ক্যান্ডিডেট তাদের ৭-৮ মার্ক প্রশ্ন আসে। এই ২ ধারাটা আমাদের খুবই যত্ন করে পড়তে হবে। আর ৪ থেকে ১৩ ধারা দ্বিতীয় অধ্যায় ড্রাইভিং লাইসেন্স প্রদান সম্পর্কিত বিষয়। ১৪ থেকে ১৫ ধারা কন্ডাক্টর লাইসেন্স ও কন্ডাক্টর নিয়োগ সম্পর্কিত বিষয়। আর এই ড্রাইভিং লাইসেন্স প্রদান সম্পর্কিত বিষয়, এই ড্রাইভিং লাইসেন্সের মধ্যে কিন্তু সকল আলোচনা অন্তর্নিহিত আছে। ড্রাইভিং লাইসেন্সের কিভাবে পাবেন, ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ চলে গেলে মেয়াদ কিভাবে বৃদ্ধি করবেন, ড্রাইভিং লাইসেন্সের আপনি আছে কিন্তু ড্রাইভিং লাইসেন্স স্থগিত প্রত্যাহার বাতিল করা যে যায়, এই বিষয়টাও এখানে আলোকপাত করা হয়েছে। মূলত ড্রাইভিং লাইসেন্সের সাথে যে পয়েন্ট বরাদ্দ কর্তনের যে বিষয়টা আছে সেইগুলো বিষয় এখানে আলোকপাত করা হয়েছে। তাহলে আমরা তৃতীয় অধ্যায় ১৫ পর্যন্ত, তাহলে আমাদের মূলত ১৬ না ১৫ ধারা পর্যন্তই আজকের আলোচনা হবে। তৃতীয় অধ্যায় পর্যন্ত আমরা দ্বিতীয় ৪ থেকে ১৩, ১৪ থেকে ১৫, তৃতীয় অধ্যায় পর্যন্ত ১৫ ধারা পর্যন্ত আলোচনা করব। তাহলে আসেন আমরা ওই চতুর্থ অধ্যায় হচ্ছে মোটরযান রেজিস্ট্রেশন ১৬ থেকে ২৬। পঞ্চম অধ্যায় কমিটি আর কি, যাত্রী ও পণ্য পরিবহন কমিটি, রোড পারমিট, এই সম্পর্কিত বিষয়। ষষ্ঠ অধ্যায় সরকার কর্তৃক যানবাহন নিয়ন্ত্রণ ৩২ থেকে ৩৯, আর ওইটা ২৭ থেকে ৩১। ৪০ ধারা সপ্তম অধ্যায় একটা মাত্র ধারা মোটরযান নির্মাণ সরঞ্জামাদি বিন্যাস ও রক্ষণাবেক্ষণ সম্পর্কিত বিষয়। আর অষ্টম অধ্যায় ট্রাফিক, ওজন সীমা, গতিসীমা, পরিবেশ দূষণ, এই টাইপের বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। নবম অধ্যায় দুর্ঘটনায় ক্ষতিপূরণ, চিকিৎসা ও বীমা। দশম অধ্যায় মোটরযান প্রশিক্ষণ স্কুল, মোটরযান মেরামত কারখানা ও ডাম্পিং ইয়ার্ড সম্পর্কে আলোচনা করছে ৬৩ থেকে ৬৫ ধারা দশম অধ্যায়। একাদশ অধ্যায় অপরাধ, বিচার ও দণ্ড অর্থাৎ শাস্তি। ওই ৬৫ ধারা পর্যন্ত যে অপরাধগুলা হয়েছে সেই অপরাধগুলার শাস্তি হচ্ছে এই একাদশ অধ্যায় ৬৬ থেকে ১০৬। ১০৭ ধারা একটা মাত্র ধারা দ্বাদশ অধ্যায় বা ১২তম অধ্যায়। এই অধ্যায়ে পুনর্বিবেচনা ও আপিল সম্পর্কিত বিষয়ে বলা হয়েছে। ত্রয়োদশ অধ্যায় ১৩তম অধ্যায় ১০৮ থেকে ১১৭ ধারা কার্যপদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। এখান থেকে প্রায়শই প্রশ্ন আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা ত্রয়োদশ অধ্যায়। আর চতুর্দশ অধ্যায় ১১৮ থেকে ১২৬ ধারা পর্যন্ত বলা হয়েছে বিবিধ সম্পর্কে। এই ছিল আপনাদের বেসিক ফাউন্ডেশনের পূর্বের ক্লাসের আলোচ্য বিষয়সূচি। আমাদের আজকের ক্লাসের যে বিষয়বস্তু সেটা এখন একটু মনোযোগ দিবেন। আমাদের আজকের ক্লাসটা আমরা সাজিয়েছি সর্বপ্রথম এক ধারায়
এই আইনটা আপনার কত সালের আইন, কত নং আইন? এটা 2018 সালের 47 নং আইন। এটা সড়ক পরিবহন আইন হিসেবে অভিহিত হবে। এই সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে এক ধারা। আর 2 ধারা হচ্ছে সংজ্ঞা টিকা পার্থক্য, আপনারা জানেন। 3 ধারা হচ্ছে এই আইনটা বাংলাদেশের সকল স্থানে কার্যকর হবে, মানে সমগ্র স্থানে এই আইনটা কার্যকর হবে। ঠিক আছে? তাহলে 1, 2, 3 আমাদের প্রথম অধ্যায় শেষ হয়েছে কিনা এই বেসিকটুকু আগে মাথায় নেন। 1 ধারা হচ্ছে এই আইনটা কত সালের আইন, কি আইন হিসেবে অভিহিত হবে, কত নং আইন, এই বিষয়ে বলা হয়েছে। আর এই আইনটা কবে কার্যকর হয়েছে, এই ইনফরমেশনগুলো আমরা 1 ধারায় পাই। 2 ধারায় হচ্ছে সংজ্ঞা টিকা পার্থক্য। 3 ধারা হচ্ছে এই আইনটা বাংলাদেশের সমগ্র স্থানেই কার্যকর হবে। প্রথম অধ্যায় সবার ক্লিয়ার হয়েছে? 1, 2, 3। ওকে, এখন আসেন আমাদের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় তো ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত আলোচনা। এই ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমরা কথা বলবো এখন। ড্রাইভিং লাইসেন্সের আমাদের 4 ধারা। 4 ধারায় আপনার ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না। 4-এর 1 আর 4-এর 2 হচ্ছে যেই শ্রেণীর বা যেই ক্যাটাগরির গাড়ির আপনি ড্রাইভিং লাইসেন্স করবেন, সেই শ্রেণীর বা সেই ক্যাটাগরির লাইসেন্স দিয়ে সেই শ্রেণীর গাড়ি আপনি চালাইতে পারবেন। অন্য কোনো শ্রেণীর গাড়ি চালাইতে পারবেন না। তবে এখানে কথা আছে, যদি আপনি ভারী গাড়ির ড্রাইভিং লাইসেন্স করে থাকেন, তাহলে এই ভারী গাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনার মধ্যম গাড়ির আপনি চালাইতে পারবেন। মধ্যম গাড়ি, হালকা গাড়ি চালাইতে আপনার সমস্যা নাই। তাহলে 4 ধারা। এখন এই 4 ধারার বিষয়বস্তুটা আপনারা খুব সহজে ব্রেনে নেওয়ার জন্য আরেকটা ইনফরমেশন মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ যে ড্রাইভিং লাইসেন্স, এই মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স দিয়েও আপনি মোটরযান চালাতে পারবেন না। আর শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স দিয়েও আপনি মোটরযান চালাতে পারবেন না। মানে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স দিয়ে একটা সুনির্দিষ্ট একটা স্থানে মোটরযানটা নিয়ে আপনি শিখতে পারবেন, কিন্তু এটা নিয়ে রোডে বেরোইতে পারবেন না। সড়ক মহাসড়কে যেখানে জনসমাগম আছে ওই রকম স্থানে বের হতে পারবেন না। এটা হচ্ছে 4 ধারার মূল কনসেপ্ট। বুঝতে পারছেন? 4 ধারার মূল কনসেপ্টটা একজন বলেন তো, 4 ধারার মূল কনসেপ্টটা আমি কি বুঝাইলাম? আচ্ছা, আপনাদের প্রথম একটু আনইজি লাগতে পারে, আমি আবার রিপিট করে দিব, সমস্যা নাই। খুব শর্ট টাইমের মধ্যে আমরা 15 পর্যন্ত শিখে ফেলবো আশা রাখি। তাহলে আপনারা 4 ধারায় কি শিখলেন? শরীফ বলো তো। মোট কথা, হ্যাঁ, এটা তো একটা পয়েন্ট বললাম, পয়েন্ট আরো কয়েকটা বলো। আরো তো শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স দিয়া এটা শুধু শেখার জন্য ওই ড্রাইভিং লাইসেন্সটা।
আচ্ছা, তাহলে 4 ধারার মূল কনসেপ্ট হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোর উপর বিধিনিষেধ। এটা হচ্ছে মূল কথা। যদি প্রশ্ন আসে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোর বিধিনিষেধ সম্পর্কে লিখুন, তখন আমাদের এই 4 ধারার বিষয়বস্তুটা লিখতে হবে। এটা আমরা সবাই আশা করি বুঝতে পারছি। তো এরকম একটা প্রশ্ন 2020 সালে আসছিল যে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান ও গণপরিবহন চালানোর বিধিনিষেধ উল্লেখপূর্বক দণ্ডের বিবরণ দিন, এরকম একটা প্রশ্ন কিন্তু আসছিল। তাহলে গণপরিবহন তো এখনো যায় নাই, গণপরিবহন হচ্ছে 5 ধারা আর ড্রাইভিং লাইসেন্স হচ্ছে 4 ধারা। তাহলে গণপরিবহন চালাইতে গেলেও কি ওইটার অনুমতিপত্র লাগবে। তাহলে আমরা এই প্রশ্নটাই যদি বিশ্লেষণ করি, আপনাদের যেভাবে বলি এইভাবে আপনারা মনে রাখবেন। সড়ক পরিবহন আইন 2018 লিখবেন, ব্র্যাকেটে লিখবেন, বা 2018 সালের 47 নং সড়ক পরিবহন আইনের 2য় অধ্যায়ের এই 4 ও 5 ধারায় ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান ও গণপরিবহন চালানোর বিধিনিষেধ সম্পর্কে যে সুস্পষ্ট ধারণা রয়েছে তা নিম্নরূপ। এটা লেখা পরে নিচে লিখবেন, প্রশ্নের প্রথম অংশে বলছে কি, এই 4-1 ধারার বর্ণনা মতে কোনো ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স বা ক্ষেত্রমত শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স এবং মেয়াদ ব্যতীত ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে পাবলিক প্লেসে কোনো মোটরযান চালাতে বা চালানোর অনুমতি প্রদান করতে পারবেন না। এটা হচ্ছে 4-1 ধারা। 4-2 ধারা হচ্ছে, যে শ্রেণীর মোটরযান চালানোর জন্য লাইসেন্স প্রাপ্ত হবেন সেই শ্রেণী ব্যতীত অন্য কোনো শ্রেণীর মোটরযান চালাতে পারবেন না। তবে শর্ত থাকে যে ভারী ড্রাইভিং লাইসেন্সধারী কোনো ব্যক্তি হালকা ও মধ্যম শ্রেণীর মোটরযান চালাতে পারবেন। তাহলে 4-1 এবং 4-2 এই মূল কনসেপ্টটা আমাদের মাথায় ঢুকছে কিনা, এই দুইটা ধারাই আমাদের মূলত লাগে, 4-1 এবং 4-2। আচ্ছা, তাহলে আবার একটু রিপিট করি। 4-1 ধারা হচ্ছে, কোনো ব্যক্তি মোট কথা ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালাতে পারবে না, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত। এখন ব্যতীত বলতে ড্রাইভিং লাইসেন্স নাই, এখন আপনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাহলে তো আপনার ড্রাইভিং লাইসেন্স নাই হিসেবেই ধরা হবে, তাই না? আপনি শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স শিখার জন্য, তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স নাই হিসেবেই ধরা হবে। তাহলে মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স এবং শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স দিয়ে ক্ষেত্রমতে পাবলিক প্লেসে মোটরযান চালানো যাবে না, বা যার ড্রাইভিং লাইসেন্স নাই সেও পাবলিক প্লেসে মোটরযান চালাতে পারবে না। একেবারে 4-1 স্পষ্টভাবে বলা হয়েছে। 4-2 আবার ক্লিয়ার করে বলছে, যদি কোনো ব্যক্তি ভারী ড্রাইভিং লাইসেন্স থাকে মোটরযান চালানোর জন্য, সেই ব্যক্তি হালকা এবং মধ্যম শ্রেণীর মোটরযান চালানোর জন্য আলাদা করে ড্রাইভিং লাইসেন্স করার প্রয়োজন নাই। তবে যেই শ্রেণীর গাড়ি আপনার আছে, মধ্যম শ্রেণীর আছে, আপনি মধ্যম শ্রেণীর, বা আপনার হালকা গাড়ি আছে, হালকা গাড়ির ড্রাইভিং লাইসেন্স আপনার করতে হবে। কিন্তু কারো যদি ভারী থাকে তাহলে সেটা দিয়ে মধ্যম এবং হালকা শ্রেণীও চালাইতে পারবে। এই হচ্ছে আপনার 4 ধারার মূল কনসেপ্ট। 4 ধারাটা ইম্পর্টেন্ট ধারা, এই জন্য আমি একটু বেশি সময় নিলাম। 4 ধারা সবার ক্লিয়ার হয়েছে না? 4-1, 4-2। ওকে, এখন চলেন 5 ধারায় যাই। 5 ধারায় আপনার বলছে, গণপরিবহন অনুমতি ব্যতীত গণপরিবহন চালানো যাবে না। 5 ধারাটা পর্যালোচনা করলে দেখা যায় কর্তৃপক্ষ কর্তৃক অনুমতিপত্র ব্যতীত গণপরিবহন চালাতে বা চালানোর জন্য অনুমতি প্রদান করতে পারবে না। চালাতে তো ব্যক্তি পারবে না, আর অনুমতি প্রদান করতে পারবে না ওই মালিক, অনুমতি দিবে না। গণপরিবহন চালাতে গেলে, গণপরিবহন বলতে তো আমরা এখানে বাসই বুঝি, জনসাধারণকে নিয়ে যেই মোটরযান চালানো হয় সেই বাসকেই বুঝে থাকি আমরা, ভাড়ায় চালিত। তাহলে এই মোটরযান চালাইতে গেলে, গণপরিবহন চালাইতে গেলে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র লাগে। এই অনুমতিপত্র ব্যতীত গণপরিবহন চালানো যাবে না। 5 ধারা। তাহলে
এই যে প্রশ্ন আসছিল 2020 সালে যে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোর বিধিনিষেধ এবং গণপরিবহনের অনুমতিপত্র ব্যতীত মোটরযান চালানোর বিধিনিষেধ সম্পর্কে লিখুন। তাহলে এই 4 আর 5 এই দুইটা ধারায় আসবে না? ক্লিয়ার কিনা? হ্যাঁ, এই দুইটা ধারায় আসবে। এখন চলে যাব আমরা 6 ধারায়। এই 6 ধারা থেকেও 2022 সালে প্রশ্ন আসছিল। ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির ন্যূনতম যোগ্যতা সমূহ কি কি? এই প্রশ্নটা সরাসরি চলে আসছিল 6 ধারা থেকে। তাহলে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আপনার কি কি করতে হবে? এটা হচ্ছে এই ধারার আলোচ্য বিষয়। একজন ব্যক্তি এই 6 এর যে এক ধারা আছে, এই 6 এর এক ধারা অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য নিম্নবর্ণিত শর্তগুলো পূরণ করতে হয়। আপনার অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে 18 বছর লাগে, আর পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে 21 বছর লাগে। আর নিম্নবর্ণিত যেই শর্তগুলো সেটা হচ্ছে, প্রথমে আপনাকে কি 8ম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। শারীরিক ও মানসিকভাবে আপনাকে সক্ষম হতে হবে। মোটরযান চালানোর যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও বিধি দ্বারা অন্যান্য যেই নির্ধারিত শর্ত আছে সেই শর্তগুলোও পূরণ করতে হবে। তাহলে মূলত 8ম শ্রেণী পাস, শারীরিক মানসিকভাবে ফিট, আর মোটরযান চালানোর যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ করতে হবে। অপেশাদার হইলে 18 বছর, পেশাদার হইলে 21 বছর। এই তো। তাইলে আপনার এটা হচ্ছে 6 এর 1 এবং 2 ধারার মূল বিষয়বস্তু। কথা বুঝছেন? এখানে শুধু 6 এর 1 এবং 6 এর 2 ধারার মূল বিষয়বস্তু। এখানে 6 এ টোটাল 8টা ধারা আছে, 8টা উপধারা আছে। আমি 8টা পড়াইয়া সময় নষ্ট করব না। আপনার এখানে মূল যেই সেন্সটুকু লাগে সেটা দিচ্ছি। পরবর্তীতে আরো ডিটেলস আলোচনা হবে, কারণ আমাদের 15 পর্যন্ত শেষ করতে হবে। তাহলে 6 এর 1 এবং 2 ধারায় মূলত কি, আপনাকে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আপনার যেই ভোটার আইডি কার্ড আছে, আপনার যে সার্টিফিকেট আছে, আপনার যে প্রয়োজনীয় যে ডকুমেন্টস গুলো আছে, সেই ডকুমেন্টস গুলো দিয়ে ফর্ম পূরণ করে, নির্ধারিত ফর্ম পূরণ এবং ফি প্রদান করে যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে। এক্ষেত্রে আপনার নিম্নবর্ণিত শর্তগুলো পূরণ করতে হবে। আপনার অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য 18 বছর পূর্ণ হইতে হবে, পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য 21 বছর। আর আপনাকে 8ম শ্রেণী পাস করতে হবে, শারীরিক মানসিক ভাবে সক্ষম থাকতে হবে, আর মোটরযান চালানো যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। এছাড়াও বিআরটি কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত অন্যান্য যেই শর্তগুলো আছে সেই সকল শর্তগুলা পূরণ করতে হবে। 6 এর 1, 6 এর 2 ধারা। ক্লিয়ার? তাহলে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যে শর্তসমূহ, এগুলো আমার মনে হয় সবার ক্লিয়ার হয়েছে। 6 এর 1, 6 এর 2, এখানে 8টা আছে, 8টাই পড়াবো, সমস্যা নাই। কিন্তু 6 এর 1, 6 এর 2 পর্যন্ত এখন নেন। তারপরে চলে যাব আমরা 7-এ। 7-এ বলা হয়েছে আপনার শারীরিক প্রতিবন্ধী যে ব্যক্তি আছে, ওই শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিও ড্রাইভিং লাইসেন্স পাইতে পারে। ওই প্রতিবন্ধী বান্ধব যে মোটরযানগুলো আছে, সেই প্রতিবন্ধী বান্ধব মোটরযান মানে চালানোর মাধ্যমে পরীক্ষা যাচাই পরীক্ষা একেবারে যথাযথ নিয়ম, বাকিরা যেভাবে নিয়ম ফলো করে তারাও এই নিয়ম ফলো করে এই ড্রাইভিং লাইসেন্সটা পেতে পারে। কত ধারা এটা? 7 ধারা। তাহলে প্রতিবন্ধী বান্ধব, এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে প্রতিবন্ধী বান্ধব মোটরযান বলতে কি বোঝো? এখন প্রতিবন্ধী বান্ধব মোটরযান বলতে কি বুঝো, এটা নিজের মতো করে লিখে দিবেন। সাধারণত প্রতিবন্ধী যারা আছে, যাদের একটা হাত নাই, একটা পা নাই, কিন্তু সেই ব্যক্তি শারীরিক ও মানসিকভাবে ওই যেই মোটরযান চালাইতে সক্ষম এবং যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়,
সেই ধরনের মোটরযানকে প্রতিবন্ধী বান্ধব মোটরযান বলে। আর এই আইনের ৭ ধারায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ওই নির্ধারিত ফর্ম পূরণ সাপেক্ষে, ফি প্রদান সাপেক্ষে এই প্রতিবন্ধী বান্ধব মোটরযানের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্য হয়ে থাকে। তাহলে প্রতিবন্ধী বান্ধব মোটরযান যে সকল মোটরযান প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষভাবে পরিকল্পিত ও নির্মিত, সেই সকল মোটরযানকেই প্রতিবন্ধী বান্ধব মোটরযান বলে। এটা আবার সরাসরি ২-এর ৩১ ধারায় যায় পাবেন। যখন সংজ্ঞা আসবে তখন সংজ্ঞাটা প্রথম ২-এর ৫৪টা উপধারার মধ্যে খুঁজবেন, আর সেখানে না পেলে মূল ধারা, যে কোনো একটা মূল ধারা থেকে আসছে বইটা ধইরা এটা অনুমান মানে বিশ্লেষণ করে নিজের মতো করে লিখতে হবে। তাহলে আমরা কি ৭ ধারা বুঝছি সবাই? আচ্ছা, আর এটাতে কিন্তু মূল কথা মনে রাখবেন যে প্রতিবন্ধী বান্ধব যে সকল মোটরযান আছে, এই সকল মোটরযান একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি বিশেষ শারীরিক সামর্থ্য যাচাই পরীক্ষার মাধ্যমেই কর্তৃপক্ষ উপযুক্ত মনে করলে একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকেও ড্রাইভিং লাইসেন্স দিয়ে থাকে এবং সে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্য হয়ে থাকে। ৭। ৮ হচ্ছে ওই যে সেনা নৌ বিমান বাহিনীর সদস্যরা কিভাবে, সামরিক বাহিনীর সদস্যরা ড্রাইভিং লাইসেন্স পাবে এই বিষয়ে প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যে বিধান এ সম্পর্কে বলা হয়েছে। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য কিভাবে মোটরযান চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স পাবেন। সে প্রতিরক্ষা বাহিনী বলতে একজন সেনাবাহিনীর সদস্য, সে তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নিজস্ব পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে পেতে পারেন এবং উক্ত ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে সমগ্র বাংলাদেশে মোটরযান চালনা করতে পারবেন। তবে এই ড্রাইভিং লাইসেন্স দিয়া ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারবেন না, মোটরযান চালাতে পারবেন না। তাহলে আমরা বুঝলাম যে প্রতিরক্ষা বাহিনীর সদস্য বা সামরিক বাহিনীর সদস্য কিভাবে ড্রাইভিং লাইসেন্স পাবে। সে তার নিজস্ব কর্তৃপক্ষ কর্তৃক যেই পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করে, নিয়ম কানুন ফলো করে ড্রাইভিং লাইসেন্সটা পাওয়ার জন্য আবেদন করতে পারবে এবং সে ড্রাইভিং লাইসেন্সটা ওই প্রক্রিয়াতেই পাবে। তবে এই ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে সমগ্র বাংলাদেশে সে মোটরযান চালাইতে পারলেও সে তার মানে বাণিজ্যিক কাজে কি করতে পারবে না, মোটরযানটা চালাইতে ব্যবহার করতে পারবে না। ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে মোটরযানটা ব্যবহার করতে পারবে না। তাহলে এখানে এই প্রশ্নের একটা প্যাচ আছে। প্যাচটা হচ্ছে কি, তাহলে বোঝানো হয়েছে যে এই সেনাবাহিনীর সদস্যরা মানে চাকরিতে থাকাকালীন সময়েই তার যে কর্মক্ষেত্রে মোটরযান চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রটা বোঝানো হয়েছে এই ৮ ধারায়। সে মানে এটা নিয়ে সেরা তাদের ইউনিট ভিত্তিক যে বিষয়টা, ইউনিটে যেভাবে মোটরযান তাদের পেয়ে থাকে সেই প্রক্রিয়ার কথা এখানে বলা হয়েছে ৮-এর ১। আর ৮-এর ২ ধারায় প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত কোনো ব্যক্তির যদি ৩ বছর মেয়াদি ইতোপূর্বে কোনো ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, তাহলে ওই সেনা সদস্য কর্তৃপক্ষ যোগ্যতা যাচাই পরীক্ষা ছাড়াই সে এই ড্রাইভিং লাইসেন্সটা পেতে পারে। তবে ওই যে আগের কথাই, ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য যদি তার দরকার হয়, বাণিজ্যিক কাজে তো আর ব্যবহার করতে পারবে না। আপনার ওই ৬-এর ১-২ ধারার যে বিষয়বস্তু আমরা পড়ে আসছি ওগুলো এখানে একই প্রসেসে সে আবেদন করে ড্রাইভিং লাইসেন্সটা পেতে পারে। ৮-এর ২। এখানে একটা জিনিস মনে রাখবেন যে বাহিনীর ড্রাইভিং লাইসেন্স দিয়া অবসরের পর সরাসরি বেসরকারি গাড়ি চালানো যাবে না। তবে সেটার ভিত্তিতে বিআরটি এর কাছ থেকে নতুন লাইসেন্স পাওয়া যাবে পরীক্ষা ছাড়াই। এই যে বাহিনীর যে ড্রাইভিং লাইসেন্সটা তারা পাইলো সেনা সদস্য, এটা দিয়ে কি সরাসরি সে বেসরকারি গাড়ি চালাইতে পারবে?
মানে ব্যক্তিগত গাড়ি চালাইতে পারবে বা বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারবে? পারবে না। এটাই ধারার মূল বক্তব্য। তবে কি সেই ড্রাইভিং লাইসেন্স দিয়ে বিআরটির কাছ থেকে নতুন একটা ড্রাইভিং লাইসেন্স পাবে পরীক্ষা ছাড়াই, পরীক্ষা দেওয়া লাগবে না। এটা অনেকে বুঝে না, এই ধারার সেন্সটা অনেকে বুঝে না। তাহলে ৮ ধারায় কি এই কথাটা কে বুঝছেন? এই মানে ৮ এর মূল সেন্সটা, তারা বাহিনীর যে ড্রাইভিং লাইসেন্সটা পাবে সেই ড্রাইভিং লাইসেন্স দিয়ে ব্যক্তিগত কাজে তো ব্যবহার করতে পারবেই না, কিন্তু অবসরে যাওয়ার পরে এই ড্রাইভিং লাইসেন্স দিয়া ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে না এবং বাণিজ্যিক কাজেও ব্যবহার করতে পারবে না। তবে তার ড্রাইভিং লাইসেন্স দরকার যে, সেটার জন্য তার পরীক্ষা দিতে হবে না। পরীক্ষা ছাড়াই ওই বিআরটি কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু সে ইচ্ছা করলে ড্রাইভিং লাইসেন্সটা পেতে পারে, ওই আগের এই ডকুমেন্ট সাবমিট করে, বাহিনীর যে ডকুমেন্টস তার আছে। তাহলে আমরা মনে হয় প্রতিরক্ষা বাহিনীর ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত বিধান সম্পর্কে সবাই ক্লিয়ার হয়েছে, তাই না? ৮ ধারা। এখন আসেন ৯ ধারা। ৯ ধারায় বলা হয়েছে, এখান থেকে একটা প্রশ্ন আসে। ৯ ধারা খুব ইম্পর্টেন্ট একটা সেকশন। ৯ ধারা থেকে প্রশ্ন আসে যে কোনো বিদেশি নাগরিক কিভাবে বাংলাদেশে মোটরযান ড্রাইভিং লাইসেন্স পেতে পারে? সড়ক পরিবহন আইন ২০১৮ এর আলোকে উল্লেখ করুন। আবার আরেকটা প্রশ্ন আসে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলতে কি বোঝায়? কূটনৈতিক কর্মকর্তাদের ড্রাইভিং লাইসেন্স প্রদানের বিধিবিধান আলোচনা করুন। এই দুইটা প্রশ্ন এই ধারা থেকে সেট আপ হয়। বিদেশি নাগরিক আর কূটনৈতিক কর্মকর্তা, তারা কিভাবে ড্রাইভিং লাইসেন্সটা আসলে পেয়ে থাকে। এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট সম্পর্কে আপনার ২০৪৮ ধারায় বলা আছে, ২ এর যে ৫৪ উপধারার মধ্যে ২০৪৮ ধারায় পাবেন। এই প্রশ্নটা সরাসরি আসছে ইতিপূর্বে ২০২০ এবং ২১ সালে একবারে একটানা আসছে। তাহলে এটার গুরুত্ব কেমন এটা তো বুঝতেই পারতেছেন। এই এই ধারার প্রশ্নটা উত্তর করতে গিয়ে আগে ৯ এর ২ দিবেন, পরে ৯ এর ১ দিবেন, মনে রাখবেন এই প্রশ্নটার ক্ষেত্রে। কোনো বিদেশি নাগরিক ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হলে তিনি নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে নির্ধারিত ফর্মে ও পদ্ধতিতে কর্তৃপক্ষের নিকট আবেদন করার মাধ্যমে বাংলাদেশে মোটরযান ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন। তাহলে একবারে সহজ। নরমালি বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে থাকে, কর্তৃপক্ষের নিকট নির্ধারিত ফিস প্রদান সাপেক্ষে ফর্মে ও পদ্ধতিতে আবেদন করার মাধ্যমে ঠিক সেম প্রসেসে একজন বিদেশি নাগরিকও পেতে পারে। এটা হচ্ছে ৯ এর ২ ধারা। আর ৯ এর ১ ধারা হচ্ছে, বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকের নিজ দেশের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে ওই ব্যক্তি তার ওই ড্রাইভিং লাইসেন্সটা বিআরটি কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করবে এবং পৃষ্ঠাঙ্কন করানোর মধ্য দিয়ে ওই ড্রাইভিং লাইসেন্সটা পৃষ্ঠাঙ্কন করিয়ে যে ড্রাইভিং লাইসেন্সটা প্রাপ্ত হবেন তা দিয়ে সমগ্র বাংলাদেশে মোটরযান চালনা করতে পারবেন। তাহলে ৯ এর ২ ধারা কেন আগে বলছি বুঝছেন তো? আগে বলছি যে ৯ এর ২ ধারায় কিন্তু বলছে যে কিভাবে সে ড্রাইভিং লাইসেন্সটা পাবে। ধরেন তার কাছে নাই, আর তার বিদেশি ড্রাইভিং লাইসেন্সটা তার আছে, সেই ড্রাইভিং লাইসেন্সটা বিআরটি কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে সে পৃষ্ঠাঙ্কন করাইয়া নতুন যে ড্রাইভিং লাইসেন্সটা পাবে সেটা দিয়ে সমগ্র বাংলাদেশে চালাতে পারবে ৯ এর ১ ধারা। এই জন্য ৯ এর ২টা আগে আসছে, ৯ এর ১টা পরে গেছে, সিকোয়েন্সটা ঠিক রাখছি। বুঝতে পারছেন? ৯ এর ২ কেন আর ৯ এর ১ পরে কেন, এখানে একটু সিকোয়েন্সটা উল্টাপাল্টা দেওয়া, এই জন্য ধারাগুলো আগে উল্টাপাল্টা করে দিছি। লেখার সময় আপনারা এইভাবে লিখেন। ৯ এর ৩ ধারা, কোনো বিদেশি নাগরিক এই আইনের অধীনে লাইসেন্স প্রদত্ত কোনো শর্ত লঙ্ঘন করলে কর্তৃপক্ষ তার ড্রাইভিং লাইসেন্স স্থগিত করতে পারে, বাতিল করতে পারে। অর্থাৎ যেই শর্ত দিয়া সেইরা বিদেশি নাগরিক ওই পৃষ্ঠাঙ্কন করাইছে বা নতুন ড্রাইভিং লাইসেন্সটা যে পাইছে বাংলাদেশে চালানোর জন্য, তারা তো অবশ্যই শর্ত দেওয়া হয়েছে। এই শর্ত লঙ্ঘন করলে তার ড্রাইভিং লাইসেন্সটা স্থগিত, বাতিল বা প্রত্যাহার হয়ে যাবে এবং এক্ষেত্রে এই সংশ্লিষ্ট বিদেশি নাগরিক বাংলাদেশে কোনো মোটরযান চালাইতে পারবে না। ক্লিয়ার?
তাহলে বিদেশি নাগরিক যে মোটরযান চালাইতে পারবে না বা কোন ক্ষেত্রে পারবে, এই বিষয়টা ক্লিয়ার কিনা? 9-2 আগে তার নাই ড্রাইভিং লাইসেন্স, সে কিভাবে ড্রাইভিং লাইসেন্স পাবে? 9-1 পরে তার ড্রাইভিং লাইসেন্স, বিদেশের ড্রাইভিং লাইসেন্স আছে, সে এখন কিভাবে ড্রাইভিং লাইসেন্সটা পাবে বাংলাদেশ থেকে? সে শর্ত সাপেক্ষে ড্রাইভিং লাইসেন্সটা পাইলো, 9-3 এসে যদি শর্ত লঙ্ঘন করে, তাহলে সে আর বাংলাদেশে এই ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স তার স্থগিত প্রত্যাহার বাতিল হইব, আর ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে নিবে, সে মোটরযান চালাইতে পারবে না। 9-3, তাহলে 9-1, 2, 3 তিনোটাই পড়াই দিলাম। এখন আসেন আমরা 10 ধারায় চলে যাই। 10 ধারা হচ্ছে 6 ধারার মতো, মানে 6 ধারার সাথে কানেক্ট আছে 10 ধারাটা। সেটা কিভাবে বুঝাই দিলে বুঝবেন। 10 ধারা হইছে কর্তৃপক্ষ ব্যতীত ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, প্রদান বা নবায়নে বিধিনিষেধ। আপনার 6 ধারা হচ্ছে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ড্রাইভিং লাইসেন্সের প্রদান করা যায়, নবায়ন করা যায়, প্রস্তুত করা যায়, ওইটা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে। আর 10 ধারাটা হচ্ছে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মোটর ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত করলে, প্রদান বা নবায়নে করলে তার শাস্তির কথা বলা হয়েছে 10 ধারায়। 10-1 বলছে কর্তৃপক্ষ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ড্রাইভিং লাইসেন্স প্রদান বা নবায়ন করে থাকে, প্রস্তুত, প্রদান বা নবায়ন করতে পারবে না, এটা বলে দিছে কর্তৃপক্ষ ব্যতীত 1। আর 2 হচ্ছে কোনো ব্যক্তি কোনো ড্রাইভিং লাইসেন্স বিকৃত বা পরিবর্তন করতে পারবেন না। বিকৃত বা পরিবর্তন তো বুঝেন, কষা মাজা করা বা একবারে চেঞ্জ করে ফেলা নিজের স্বাধীন মতো। আর 3 হচ্ছে কোনো ব্যক্তি কোনো নকল, ভুয়া বা জাল ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারবেন না। ওই 9-3 ধারার লঙ্ঘন, মানে বিধান লঙ্ঘন করলে শাস্তি 68 ধারা, আর 10 বিধান লঙ্ঘন করলে কিন্তু শাস্তি 69 ধারা। শাস্তির বিষয়গুলো পরে বলি, আপনার আগে মূল অপরাধগুলো ধরাই দিই, শাস্তি এমনিই পারবেন, দেখবেন আমি সেটআপটা বুঝাই দিব পরে। তাহলে 10 ধারাটা আবার একটু রিপিট করি। কোনো ব্যক্তি আপনার এই অপর কোনো যে প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠান কর্তৃক তারা কি ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, প্রদান বা নবায়ন করতে পারবে না, যথাযথ কর্তৃপক্ষ ব্যতীত। আবার কোনো ব্যক্তি কোনো ড্রাইভিং লাইসেন্স বিকৃত বা পরিবর্তন করতে পারবে না। আর কোনো ব্যক্তি ওই ড্রাইভিং লাইসেন্স নকল, ভুয়া, জাল এটা করে ব্যবহার করতে পারবে না। 10-1, 2, 3। তারপরে আমরা চলে যাব হচ্ছে 11 ধারা। 10 ধারা কি আবার বলার দরকার আছে? আচ্ছা, নাই। 11 ধারা আমরা চলে যাই। 11 ধারা একটা টেকনিক আছে, আমি একটা ট্রিক্সের মাধ্যমে পড়াই। পয়েন্ট বরাদ্দ কর্তন, এখান থেকে একটা প্রশ্ন সেট আপ হইতে পারে, বিশ্লেষণমুখী এবং প্রতিযোগিতামূলক। দুঃসূচক পয়েন্ট কি? একজন মোটরযান চালকের ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে কত পয়েন্ট বরাদ্দ থাকে? দুঃসূচক পয়েন্ট এটা 2 ধারায় সংজ্ঞা পাবেন। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার, 2 এর মধ্যে 54টা উপধারা আছে, এই 54টা উপধারার মধ্যে এই দুঃসূচক পয়েন্ট কত ধারা এটা তো আমার মনে নাই, বা পরীক্ষা তাড়াহুড়া করে আমি সময় পেয়েছি না স্যার, শুধু 2 ধারা লিখে আসছে, আমি কি নাম্বার পাবো? হ্যাঁ, আপনি নাম্বার পাবেন। যদি ওই রকম সিচুয়েশনে পড়ে যান, শুধু 2 ধারা দিবেন, বাই চান্স, সৃষ্টিকর্তা না করুক। আর এমনি তো 2-21 ধারায় দুঃসূচক পয়েন্ট আছে, একবারে একুরেটটা দিলে একুরেট নাম্বার পাবেন আর কি। কিন্তু 2-54টা উপধারা আছে, যদি কেউ শুধু 2 ধারা দেয় যে ভুল হবে তা না, হয়তো বা একটু নাম্বার কম দিতে পারে, আর নির্দিষ্ট করে দিলে একটু ভালো পাবেন, এই তফাৎ। তাহলে এই দুঃসূচক পয়েন্ট কি, এটা আমরা 2-21 ধারায় পাবো। আর একজন মোটরযান চালককে ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে 12 পয়েন্ট বরাদ্দ থাকে, রাইট। একজন ড্রাইভারের দুঃসূচক পয়েন্ট কর্তনের জন্য কোন কোন বিষয়াদি বিবেচনা করতে হয়?
এই দুঃসূচক পয়েন্ট তার যে 12 পয়েন্ট বরাদ্দ আছে এটা মানে যে কর্তন হয়ে যায় কোন কোন ক্ষেত্রে এটা কখন বিবেচনা করতে হয়। আমরা একটা ট্রিক্স শিখাইছি এখানে, লাউ প্রগবা এবে মনি। লাউ প্রগবা এবে মনি। লাতে হচ্ছে লাল বাতি অমান্য করে মোটরযান চালাইলে। এনে ক থেকে মরিচের ঝালের জ পর্যন্ত টোটাল 9টা দফা আছে। এই 9টা দফা এই লাউ প্রগবা এবে মনি দিয়ে মনে রাখবো আমরা। লাতে লাল বাতি অমান্য করে মোটরযান চালাইলে। ওতে পথচারী পারাপারে নির্দিষ্ট স্থান বা সন্নিকটে ওভারটেকিং করা যাবে না। ওতে ওভারটেকিং করা যাবে না। কোথায় ওভারটেকিং করা যাবে না? পথচারী পারাপারে নির্দিষ্ট কৃত স্থানে বা এর সন্নিকটে। প্রতে হচ্ছে প্রবেশ, সড়কে প্রবেশ। মোটরযান না থামিয়ে সরাসরি প্রধান সড়কে প্রবেশ। এটার একটা ঘটনা আপনার বলি, এই বাস্তবিক। ধরেন হাইওয়ে রোড, মোটরযান না থামায় সরাসরি সড়কে প্রবেশ করা যাবে না। হাইওয়ে রোডে একটা ব্যক্তি কিন্তু 60, 65, 70-এ নরমালি যায়। তো এখন আপনি লেফট সাইড দিয়ে যাইতেছেন, হঠাৎ করে এক ভদ্রলোক ওই বাহির থেকে না থামায় ধাম করে সড়কে উঠা পড়ছে। তা আপনি ওই মুহূর্তে কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। এরকম একটা ঘটনা আমার কলিগের সাথে ঘটছে। আমার কলিগ সে পিছনে ছিল, সামনে তার চাচাতো ভাই ছিল। পরে এরকম সামনে আসছে, হঠাৎ করে সামনে এসে পড়ছে, তখন তো ধাম কইরা আপনার হিট করছে ওই বাইকের যায়, যে ভুল কইরা ঢুকাইছে আর কি, না থামায়া। এই নিয়মটা হচ্ছে মোটরযান থামায়া সড়কে প্রবেশ করতে হইব, এই জন্য এই নিয়মটার কথা বলা হয়েছে। তখন কিন্তু ওই ব্যক্তিরা 1 বছর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই যে ভুল করছে তার মাথায় হেলমেট ছিল না, কিছুই হয়েছিল না, সে পইরা গেছিল, পইরা মাথাটা বাড়ি খেয়েছিল রোডে। এই রক্ত 1 বছর না মারা গেছে পরে শুনছি। তাহলে এই জন্য এই মোটরযান না থামায় সরাসরি যদি প্রধান সড়কে প্রবেশ করে, প্রতে প্রবেশ, মোটরযান না থামিয়ে সড়কে প্রবেশ করলে দুঃসূচক পয়েন্ট। সে বাইচা গেলেও তার পয়েন্ট কর্তন হতো যদি 12 পয়েন্ট দুঃসূচক পয়েন্ট বরাদ্দ থাকতো তার নামে। এমন সবার নামে বরাদ্দ থাকে যখন মোটরসাইকেল যারা কিনেন বা গাড়ি কিনেন, এটা এই কর্তৃপক্ষ অটোমেটিকই তখন ড্রাইভিং লাইসেন্স তারপর সবকিছু কাগজপত্র হলে অটোমেটিক আপনার নামে পয়েন্ট বরাদ্দ হয়ে যায়। তারপরে হচ্ছে আপনার গতে হচ্ছে গতিসীমা লঙ্ঘন করলে, সড়কে নির্দেশিত গতিসীমা লঙ্ঘন করলে, সড়কে যেই নির্দেশ দেওয়া থাকে যে এই 40 কিলোমিটারের স্পিডে চালাবেন না, 60 কিলোমিটার স্পিডে চালাবেন না, এই গতিসীমাটাও লঙ্ঘন করলে, এই নির্দেশিত গতিসীমা, তাহলে এই 11 ধারার বলা হয়েছে দুঃসূচক পয়েন্ট হিসেবে গণ্য হবে। তারপরে ইচ্ছাকৃতভাবে পরেরটা হচ্ছে কি, লাউ গতে গতিসীমা, বাতে হচ্ছে বাধা দিলে, মানে ইচ্ছাকৃতভাবে পথ আটকিয়ে বা অন্য কোনোভাবে অন্যান্য মোটরযান চলাচলে বাধা সৃষ্টি করলে। তাহলে বাতে বাধা সৃষ্টি, ইচ্ছাকৃতভাবে পথ আটকিয়ে অন্য কোনোভাবে বাধা সৃষ্টি করলে। আর এতে হচ্ছে একমুখী সড়কে বিপরীত দিক থেকে মোটরযান চালাইলে, একমুখী সড়কে বিপরীত দিক থেকে মোটরযান চালাইলে। বেতে হচ্ছে বেপরোয়া ও নেশাগ্রস্ত অবস্থায় মোটরযান চালালে। আর মতে হচ্ছে মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় মোটরযান চালাইলে। নিতে হচ্ছে নির্ধারিত অন্য যে কোনো বিষয়, বিধি দ্বারা নির্ধারিত অন্য যে কোনো বিষয়। এটা হচ্ছে 11(1) এবং 11(2) ধারার বিষয়বস্তু। তাহলে 11(1) ধারায় মূলত বলা হয়েছে যে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত একজন মোটরযান চালকের ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে 12 পয়েন্ট বরাদ্দ থাকে। ওই যে আমি আপনাদের বলছি না, শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত একজন মোটরযান চালকের তার যার যে ড্রাইভিং লাইসেন্স থাকলে 12 পয়েন্ট অটোমেটিক বরাদ্দ থাকে। এই আইন বা বিধির অধীন অপরাধ সংগঠনের কারণে অতিরিক্ত শাস্তি স্বরূপ দুঃসূচক পয়েন্ট কর্তনের ক্ষেত্রে যে সকল বিষয় বিবেচনা করতে হবে তা নিম্নরূপ। পরে এই যে এই লাউ প্রয়োগ ব্যবমনির যে 9টা দফা, ক থেকে মরিচের ঝালের জ পর্যন্ত, এটা লিখে দিবেন। ক্লিয়ার? লাউ প্রয়োগ বা এবেমনি, লাতে লাল বাতি, তারপরে ওতে হচ্ছে ওভারটেকিং, তারপরে প্রতে হচ্ছে সড়কে প্রবেশ, তারপরে ওই গত হচ্ছে গতিসীমা লঙ্ঘন, নির্দেশিত গতিসীমা,
তারপরে লাউ প্রয়োগ বা বাতে হচ্ছে বাধা, বাধা সৃষ্টি করা ইচ্ছাকৃতভাবে। তারপরে এতে হচ্ছে একমুখী সড়কে বিপরীত দিক থেকে মোটরযান চালানো। বেতে হচ্ছে বেপরোয়া ভাবে আপনার মোটরযান চালানো, বেপরোয়া ও বিপজ্জনক ভাবে মোটরযান চালাইলে বা ওজন সীমা লঙ্ঘন করলে। আর এবে মত হচ্ছে মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় মোটরযান চালাইলে। আর নিতে হচ্ছে বিধি দ্বারা নির্ধারিত অন্য যে কোনো বিষয়। 11-1, 11-2। আমার মনে হয় আমাদের 11 ধারাটাও শেষ। এটা নিয়ে আমাদের আর কথা বলার কিছু নাই। 11 ধারাটাও মনে হয় বুঝতে পারছি। শুধু ট্রিকটা মনে রাখবেন যে লাউ প্রয়োগ বা এবেমনি। দেখবেন যে পুরা এই 9টা দফা আপনার চাকরি জীবনে সারা জীবন কাজে লাগবে। যে দুঃসূচক পয়েন্ট শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত যার ড্রাইভিং লাইসেন্স আছে তার 12টা দুঃসূচক পয়েন্ট থাকে। এর মধ্যে 9টা দফায় এই দুঃসূচক পয়েন্টের বর্ণনা দেওয়া আছে। এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে 12 ধারা। 12 ধারায় মূলত বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স 12 ধারা বা দিয়ে শুরু, 12 ধারা বাতিল। তো ড্রাইভিং লাইসেন্সটা বাতিল হয় কখন? মানে নেগেটিভ অর্থ বোঝানো হয়েছে। ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তিকে অযোগ্য ঘোষণা এবং লাইসেন্স বাতিল, প্রত্যাহার, স্থগিতকরণ এই সকল কিছুই নেগেটিভ অর্থে। যে ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স আছে সেই ব্যক্তির ড্রাইভিং লাইসেন্সের অযোগ্য ঘোষণা করা, সেই ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স বাতিল, প্রত্যাহার বা স্থগিত করা, এই সকল কিছুই 12 ধারার বর্ণনা। 12-র মধ্যে আমাদের টোটাল 8টা উপধারা আছে, ওই 6-এর মধ্যেও 8টা উপধারা আছে। তাহলে আমরা এই 6-এর মূল কনসেপ্টটা নিছি, 12-র মূল কনসেপ্টটা আমরা নেই, 8টা আমরা পরে বিস্তারিত পড়াবো। 12 ধারার মূল কনসেপ্ট হচ্ছে কর্তৃপক্ষ, সরকার কর্তৃক যে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি যদি মনে করে যে এই ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তি অসুস্থ, সে অপকৃতস্থ, সে শারীরিক বা মানসিকভাবে অক্ষম, সে মদ্যপ বা সে অভ্যাসগত অপরাধী বা অন্য কোনো কারণে মোটরযান চালাতে অযোগ্য, তাই তার ড্রাইভিং লাইসেন্স স্থগিত, প্রত্যাহার বা বাতিল করা প্রয়োজন, এই ব্যক্তি স্থগিত, প্রত্যাহার বা বাতিল করতে পারবে। বুঝতে পারছি? 12 ধারার বাতে হচ্ছে বাতিল। 12 ধারার বাতে হচ্ছে বাতিল। এই মূল কনসেপ্টটা আপনার মাথায় নিতে হবে। তাহলে 12 ধারার বাতে যদি বাতিল হয়, তাহলে 12-র 1 ধারার মূল কনসেপ্টটা আপনারা শুধু মাথায় নেবেন। সেটা হচ্ছে কি, সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে ব্যক্তি আছে, যে ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে পারে, তাহলে সে কি ড্রাইভিং লাইসেন্স বাতিলও করতে পারে। কখন করতে পারবে? যদি তিনি মনে করেন যে এই ব্যক্তিটা অসুস্থ, অপকৃতস্থ, শারীরিক মানসিকভাবে অক্ষম, হ্যাঁ, বা সে অভ্যাসগত কোনো অপরাধের সাথে জড়িত, সে মদ্যপ, সে নেশাগ্রস্ত, তাহলে সেই ব্যক্তির ড্রাইভিং লাইসেন্সটা কি বাতিল, স্থগিত, প্রত্যাহার করতে পারবেন ওই উপযুক্ত কর্তৃপক্ষ। 12 ধারা ক্লিয়ার সবার? 12-1? আচ্ছা, থ্যাংক ইউ। এখন আসেন 13 ধারা নিয়ে। 13 ধারায় বলছে আপনার 12 ধারার যে বিষয়টা, এখানে তো 8টার কথা বলছি, এই 8টা কিন্তু আপনাদের আবার আমি যখন বিস্তারিতভাবে আবার আরো পড়াবো তখন আমি ক্লিয়ার করে দেবো। এখন মূল যেই কনসেপ্টটা, সেই কনসেপ্টটা নিয়ে আমরা আগাই। 2-3টা ক্লাসের মাধ্যমে বা সর্বোচ্চ 4টা ক্লাসের মাধ্যমে পুরো আইনটা শেষ করি আগে। তারপরে আপনার হচ্ছে 13 ধারা, মোটরযান চালক নিয়োগের শর্ত। 13-14 আমরা পড়ছিলাম 3য় অধ্যায়। এখন 13-14 না, 13 ধারা 3য় অধ্যায় না, 13 ধারা হচ্ছে 2য় অধ্যায় পর্যন্ত, 4 থেকে 13, আর 3য় অধ্যায় 14 থেকে 15। তাহলে 2য় অধ্যায়ের সর্বশেষ ধারা হচ্ছে 13, মোটরযান চালক নিয়োগের শর্ত সম্পর্কে বলছে 13 ধারায়। ঠিক আছে? এটা কিন্তু টিএসআই পরীক্ষায় সরাসরি আসছিল 2024 সালে। কোনো ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স না থাকলে বা ড্রাইভিং লাইসেন্স স্থগিত, প্রত্যাহার বা বাতিল করা হইলে কোনো মোটরযান মালিক বা প্রতিষ্ঠান তাকে মোটরযান চালক হিসেবে নিয়োগ করতে বা মোটরযান চালানোর অনুমতি প্রদান করতে পারবে না।
এটাই হচ্ছে মূল সেন্স 13 ধারায়। মোটরযান চালক নিয়োগ করার মূল শর্ত কি? কোনো ব্যক্তির ড্রাইভিং লাইসেন্সটা কি নাই, বা তার ড্রাইভিং লাইসেন্সটা ওই যে 12 ধারার অনুকূলে 12-1 ধারার অনুকূলে যথাযথ কর্তৃপক্ষ স্থগিত, প্রত্যাহার বা বাতিল করে ফেলছে। তাহলে সেই ক্ষেত্রে এই মোটরযান মালিক কোনো অবস্থাতেই কি করতে পারবে না, মোটরযান চালক হিসেবে তাকে নিয়োগ করতে পারবে না বা অনুমতি প্রদানও করতে পারবে না। এখানে ওই 13-2 ধারায় বাংলাদেশের শ্রম আইন 2006 স্পষ্টভাবে বলা আছে যে লিখিতভাবে চুক্তি সম্পাদন থাকবে। এই লিখিত চুক্তি সম্পাদনটা লিখিতভাবে চুক্তি সম্পাদন ও নিয়োগপত্র প্রদান ব্যতীত কোনো মোটরযান মালিক বা প্রতিষ্ঠান উক্ত ব্যক্তিকে গণপরিবহন চালক হিসেবে নিযুক্ত করতে পারবেন না। 13-1, 13-2 ক্লিয়ার? ওকে, একজনের ক্লিয়ার হইলে হবে না, সবার ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, আবার বলে দিচ্ছি। এখানে বলা হয়েছে 13-1, 13-2 ধারার মূল যে সেন্সটা বলা হয়েছে যে মোটরযান চালক নিয়োগের যে বিধান, আপনি মোটরযান চালক কখন নিয়োগ করতে পারবেন, কখন করতে পারবেন না। ধরেন একজন মোটরযান চালকের ড্রাইভিং লাইসেন্স নাই, তাহলে তাকে মোটরযান চালক হিসেবে নিয়োগ করতে পারবেন? পারবেন না। বা তার আছে, তার 12-1 ধারা অনুযায়ী মোটরযান ড্রাইভিং লাইসেন্সটা কি স্থগিত, প্রত্যাহার বা বাতিল হয়ে গেছে, সেক্ষেত্রেও তাকে মোটরযান চালক হিসেবে আপনি নিয়োগ করতে পারবেন না, এবং নিয়োগ করার অনুমতিও প্রদান করতে পারবেন না, এটা বলা হয়েছে। এছাড়াও ওই 2000 মানে 2 উপধারায় 13-2 উপধারায় বলছে, বাংলাদেশের শ্রম আইন আছে 2006, ওই শ্রম আইনে বলছে ওই একজন মোটরযান চালককে নিয়োগ করতে হলে অবশ্যই তার লিখিত চুক্তি এবং অনুমতিপত্র থাকতে হবে। এই লিখিত চুক্তি এবং অনুমতিপত্র ব্যতীত কোনো অবস্থাতেই তাকে মোটরযান চালক হিসেবে নিয়োগ করা যাবে না। বোঝা গেল এখন 13-1, 13-2? এই 14 ধারা। এখন হচ্ছে তৃতীয় অধ্যায় 14-15 কন্ডাক্টর লাইসেন্স ব্যতীত মোটরযান চালাতে পারবে না, বা মোটরযান চালানোর যে বিধিনিষেধ। 14 ধারা তো কন্ডাক্টর লাইসেন্স বা কন্ডাক্টর নিয়োগ সংক্রান্ত। কন্ডাক্টর লাইসেন্স ছাড়া মোটরযান চালানো যাবে না, এটা একবারে বলা হয়েছে 14 ধারায়। ঠিক আছে? যদি কেউ এই কাজটা করে তার শাস্তি আছে। এটাও তো বাংলাদেশের শ্রম আইন 2006 অনুযায়ী লিখিতভাবে চুক্তি সম্পাদন এবং নিয়োগপত্র প্রদান ব্যতীত গণপরিবহনে কন্ডাক্টর হিসেবে নিয়োগ করতে পারবেন না। এটা হচ্ছে 14 ধারার মূল বিষয়বস্তু। 14-15 মূল বিষয়বস্তু। তাহলে 14-15 আমাদের মূল বেসিকটা কি? 14-15 মূল বেসিকটা হচ্ছে কন্ডাক্টর লাইসেন্স এবং কন্ডাক্টর লাইসেন্স ও কন্ডাক্টর নিয়োগ। 14 ধারার মূল বিষয়বস্তু কন্ডাক্টর লাইসেন্স ব্যতীত কেউ গণপরিবহন প্রবেশ করতে পারবে না, গণপরিবহনের দায়িত্বে নিয়োজিত হইতে পারবে না। আর 15 হচ্ছে ওই বাংলাদেশের শ্রম আইন 2006 অনুযায়ী ওই ব্যক্তির লিখিত চুক্তি এবং অনুমতিপত্র ব্যতীত ওই মোটরযান চালক হিসেবে বা ওই মোটরযান চালকের সহযোগী হিসেবে কন্ডাক্টর হিসেবে সে নিয়োগ পাবে না। 15 ধারা। এটা হচ্ছে 14-15 মূল কনসেপ্ট, মানে তৃতীয় অধ্যায়ের মূল কনসেপ্ট। আশা করি আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু আপনারা সকলে বোধগম্য হয়েছেন। এখন আমরা জাস্ট 3 মিনিট কি 4 মিনিট সময় নেব পুরো ক্লাসটাকে শেষ করতে। আমরা আমাদের আজকের ক্লাসে 3টা অধ্যায় সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা নিলাম। প্রথম অধ্যায়ে 1 ধারায় হচ্ছে এই আইনের কার্যকারিতা ও সীমা। এই আইনটা কত সালের আইন, কত নং আইন? এটা হচ্ছে 2018 সালের 47 নং সড়ক পরিবহন আইন। তারপরে 2 ধারায় হচ্ছে সংজ্ঞা টিকা পার্থক্য। 3 ধারা হচ্ছে এই আইনটা বাংলাদেশের সমগ্র স্থানে কার্যকর হবে। প্রথম অধ্যায় শেষ। দ্বিতীয় অধ্যায় আমাদের 6 ধারা ড্রাইভিং লাইসেন্স প্রদান, নবায়ন, প্রস্তুত,
এই সকল বিষয়ে বিধিনিষেধ সম্পর্কে বলা হয়েছে 6 ধারায়। আর 7 ধারায় প্রতিবন্ধী ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স, প্রতিবন্ধী বান্ধব মোটরযান ড্রাইভিং লাইসেন্স পেয়ে থাকে, কিভাবে পায় সেই সম্পর্কে 7 ধারায়। 8 ধারায় হচ্ছে প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মোটরযান ড্রাইভিং লাইসেন্স পেয়ে থাকে, কিভাবে পায় এটার সম্পর্কে বলা হয়েছে এই 8 ধারায়। 9 ধারায় হচ্ছে বিদেশি নাগরিক ড্রাইভিং লাইসেন্স না থাকলে কিভাবে পায়, আবার থাকলে কিভাবে পায় এবং কিভাবে তা বাতিল হয়ে যায়। আর বিদেশি কূটনীতিকরাও কিভাবে ড্রাইভিং লাইসেন্স পেয়ে থাকে 9 ধারায়। 10 ধারায় হচ্ছে ওই ড্রাইভিং লাইসেন্সটা প্রস্তুত, প্রদান এবং নবায়ন করতে পারবে না যথাযথ কর্তৃপক্ষ ব্যতীত, 10 ধারা। 11 ধারা হচ্ছে লাউব্রক বা এবেমনি শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত যে ড্রাইভিং লাইসেন্স থাকবে সেই ক্ষেত্রে 12 পয়েন্ট বরাদ্দ থাকবে। এগুলার পয়েন্ট কর্তন হবে নিম্নবর্ণিত যেই দুঃসূচক পয়েন্ট হিসেবে বিবেচিত যে বিষয়গুলো সেইগুলোর ক্ষেত্রে। লাতে হচ্ছে লাল বাতি অমান্য করলে, অতে ওভারটেকিং করলে, তারপরে প্রতে হচ্ছে মোটরযান না থামিয়ে রাস্তায় প্রবেশ করলে, তারপরে নির্দেশিত গতিসীমা লঙ্ঘন করলে, তারপরে ইচ্ছাকৃতভাবে রাস্তায় মোটরযান থামিয়ে বাধা সৃষ্টি করলে মোটরযান চলাচলে, আর একমুখী সড়কে বিপরীত দিক থেকে মোটরযান চালাইলে, মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় মোটরযান চালাইলে, আর সর্বশেষ হচ্ছে বিধি দ্বারা নির্ধারিত অন্য যে কোনো বিষয়ে। এই 9টা দফায় ক থেকে মরিচের জালের জ পর্যন্ত 12 পয়েন্ট বরাদ্দ থাকে, এক্ষেত্রে পয়েন্ট কর্তন হয়। 11 ধারা। 12 ধারায় হচ্ছে বাতিল। আপনি মোটরযান ড্রাইভিং লাইসেন্স আপনার পেয়েছেন, কিন্তু সেক্ষেত্রে আপনার মোটরযান ড্রাইভিং লাইসেন্সটা বাতিল, প্রত্যাহার বা স্থগিত করতে পারবে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। আপনি যদি মদ্যপ অবস্থায় থাকেন, নেশাগ্রস্ত অবস্থায় থাকেন, আপনাকে যদি অসুস্থ মনে করে, আপনি যদি আপনাকে অপ্রকৃতস্থ যদি উনি মনে করেন, আপনাকে যদি মনে করেন আপনি অভ্যাসগত কোনো অপরাধের সাথে জড়িত, এই সকল ক্ষেত্রে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত উপযুক্ত কর্তৃপক্ষ আপনার মোটরযান ড্রাইভিং লাইসেন্স স্থগিত, প্রত্যাহার বা বাতিল করতে পারে। 12 ধারা, 12-র 1 ধারার মূল কনসেপ্টটা নিছেন আপনারা। আর 13 ধারা হচ্ছে মোটরযান চালক নিয়োগ সম্পর্কিত বিধান। মোটরযান চালক নিয়োগ সম্পর্কিত বিধান অবশ্যই তার অনুমতিপত্র থাকতে হবে, লিখিত চুক্তি থাকতে হবে। এটা ওই শ্রম আইন 2006 অনুযায়ী লিখিত চুক্তি এবং অনুমতিপত্র ব্যতীত কন্ডাক্টর নিয়োগ করা যাবে না। আর তার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে, যদি স্থগিত, প্রত্যাহার, বাতিল হয়ে থাকে, সেক্ষেত্রেও তাকে নিয়োগ করা যাবে না। এটা হচ্ছে 13-1, 13-2 ধারার আলোচনা। সর্বশেষ 3য় অধ্যায়ে আমরা আলোচনা করছি কন্ডাক্টর লাইসেন্স নিয়োগ এবং কন্ডাক্টর লাইসেন্স এবং কন্ডাক্টর নিয়োগ সম্পর্কিত বিধান। অর্থাৎ কন্ডাক্টর লাইসেন্স আপনার থাকতে হবে, তাহলে গণপরিবহনে আপনি কাজ করতে পারবেন না যদি না থাকে। যদি মেয়াদ এটা স্থগিত, প্রত্যাহার, বাতিল থাকে, সেক্ষেত্রেও পারবেন না। আর লিখিত চুক্তি এবং অনুমতিপত্র থাকতে হবে শ্রম আইন 2006 অনুযায়ী, বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী। কোনো মালিক আপনাকে মোটরযান চালাইতে বা ওই মোটরযানে কাজ করতে অনুমতিও দিতে পারবেন না। এই ছিল আপনাদের আজকের ক্লাসের মূল বিষয়বস্তু। আশা করি সকলেই আশ্বস্ত হয়েছেন এবং খুব সহজভাবে বুঝতে সক্ষম হয়েছেন। সবাইকে আজকের ক্লাসের বিষয়বস্তু এখানেই সমাপ্তি ঘোষণা করছি বলে সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।